সম্বল বলতে ছিল 1 বিঘা জমি, সেখান থেকে আজ কোটি কোটি টাকার মালিক। একজন প্রান্তিক কৃষক থেকে আলু ব্যবসায়ী, সেখান থেকে আজ একটি নামকরা রিসর্টের মালিক। এজন্য সিনেমার গল্পকেও হার মানাবে। লালমাটির দেশ বাঁকুড়া জেলার জঙ্গলে ঘেরা ছোট্ট গ্রাম জয়পুর, সেখানেই একটি নিম্নবিত্ত কৃষক পরিবারের জন্ম মহাদেব মণ্ডলের। সামান্য কৃষক হিসেবে জীবন শুরু করে আজ যিনি বনলতার মতো নাম করা একটি রিসর্টের কর্ণধার, যে রিসর্টের নাম বাংলার গণ্ডি ছাড়িয়ে আজ ছড়িয়ে পড়েছে সারা দেশে। সাধারণ মানুষ থেকে সিনেমা জগতের তারকাদের পছন্দের জায়গা মহাদেব মণ্ডলের তৈরি বনলতা। প্রায় 50 বিঘা জায়গার উপর তৈরি এই রিসর্টে কাজ করছেন কয়েকশো মানুষ। হাজার হাজার মানুষ প্রতিদিন বেড়াতে আসেন এই রিসর্টে। কোটি কোটি টাকার টার্নওভার। কিন্তু এত বড় জায়গায় পৌঁছেও মহাদেব মণ্ডল ছেড়ে দেননি তার আলু ব্যবসা, ভোলেননি কৃষিকাজ। বরং কৃষিকাজ আর পশুপালনই তার রিসর্টের মূল আকর্ষণ। বিভিন্ন শাকসবজি, ফুল থেকে শুরু করে মাছের চাষ, এমু, কোয়েল, টার্কি, খরগোশ থেকে শুরু করে গরু, ছাগল, হাঁস সবই চাষ হচ্ছে বনলতা রিসর্টে। এখানে আসা পর্যটকদের পরিবেশন করা খাবারের অধিকাংশ শাকসবজি, মাংস, দুধ উৎপাদন হয় এই রিসর্টেই। আর এইসব পশুপালন আর কৃষিকাজে লেবারদের সাথে সবসময় যুক্ত আছেন স্বয়ং মহাদেব মণ্ডল। যখন সংসার চালাতে হিমশিম খাচ্ছেন রাজ্যের প্রান্তিক কৃষক আর আলু ব্যবসায়ীরা, তখন বুদ্ধি আর পরিশ্রমের জোরে রকেট গতিতে উত্থান হয়েছে মহাদেব মণ্ডলের। শুধু সাফল্যই নয়, সম্মুখীন হয়েছেন বহু ঘাত প্রতিঘাতের, জড়িয়েছেন বহু বিতর্কেও। কিন্তু সবকিছুকে জয় করে সবসময় হাসি খুশি থাকা আর সহজ সরল জীবনযাপন করা মহাদেব মণ্ডল হয়ে উঠেছেন একজন সফল কৃষক ও আলু ব্যবসায়ী। আছেন বনলতার কর্ণধার, জয়পুরের বেতাজ বাদশাহ মহাদেব মণ্ডল। চলুন ওনার কাছ থেকে শুনে নেব ওনার সাফল্যের মন্ত্র, আলু চাষী ও ব্যবসায়ীদের জন্য ওনার পরামর্শ এবং বনলতা রিসর্টের নানান অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে একজন কৃষকের সাফল্যের অনুপ্রেরণা ছড়িয়ে পড়ে গ্রাম বাংলার প্রান্তিক মানুষদের মধ্যে। মহাদেব বাবু, ইন্ডিয়া পটেটো নিউজে আপনাকে স্বাগত জানাই। স্যার, গ্রামের একজন কৃষক থেকে আলু ব্যবসায়ী, তারপর সেখান থেকে নাম করা একটি রিসর্ট মানে বনলতা রিসর্টের কর্ণধার, স্বপ্নের মতো উত্থান কিভাবে সম্ভব হলো স্যার? এটা অ্যাকচুয়াল আমি যখন আলুর ব্যবসা করতুম প্রায় বিগত 30 বছর ধরে, আমরা এখান থেকে আলু কিনে প্রথম পুরুলিয়া পাঠাতাম, পুরুলিয়ার থেকে আমি উড়িষ্যা পাঠাতাম, এবারে উড়িষ্যার থেকে বিহার, ঝাড়খণ্ড সব জায়গায় আলু পাঠাতাম। প্রায় বিগত 30 বছর ধরে ওই আলুর ব্যবসা করে এসেছি। এবং আলুটা যে মানে মাঠে কিনে আমরা ওই চাষিদের কাছে আলুটা কিনে সেই আলুটা সমস্ত মার্কেটে পাঠাতাম। কাঁচার সময় কলকাতা, সমস্ত কলকাতা, এবং পাকার সময় পুরুলিয়া, আমরা আসানসোল, আমরা ঝাড়খণ্ড, বিহার এই সব জায়গা পাঠাতাম প্রায় বিগত 30 বছর ধরে। তারপরে আমি একটা চিন্তা ভাবনা করলুম যে এখানটায় একটা ভালো রিসর্ট চলতে পারে। আমাদের জয়পুর ফরেস্ট আছে, এখানে ফরেস্টের আমাদের জীবজন্তু আছে, এখানে করলে ফাঁকা জায়গা ভালো রিসর্ট চলতে পারে। তারপরে আমি একবার চিন্তা করলুম, করে একটা ধাবা করলুম। ওই যে রাস্তার ধারে একটা ধাবা করেছিলাম, ওই ধাবাতে তখন 4টি রুম করে ধাবা করলুম। আস্তে আস্তে ভালো খাবার, যত্ন করে খাবার এবং সুন্দর চেষ্টা করছি যাতে ভালো খাবারটা দেওয়া যায়। করতে করতে ওইটি করার পর 2 বছর, 3 বছর, 4 বছর আস্তে আস্তে করে করে আরও রুম বাড়াই, খাবার গুণগত মান খুব ভালো করে চেষ্টা করি, এবং শালকাঠের জালে রান্না, গরুর দুধ থেকে রসগোল্লা এবং দই, পনির সমস্ত আমরা ঘরেতে বানাতে আরম্ভ করি। তারপরে নিজেরা নিজেদের পুকুর তৈরি করি, করে মাছ থেকে সেই মাছ আমরা রিসোর্টে খাওয়াই। নিজেদের আস্তে আস্তে জমি কিছু কিনে শাক সবজি তৈরি করি। সেই শাক সবজি ওই যে গরু আছে তার যে ওই গোবর সার খুব ভালো করে 2 বছর 3 বছর করে আমরা গোবর সারটা তৈরি করে সব জমিতে আমরা দিই। সেই গোবর সারের সবজি খুব ভালো হয়, টেস্টফুল ভালো হয়। কলকাতা, দিল্লি, বোম্বে, আমাদের উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার সমস্ত কিন্তু
খদ্দের আমাদের দেশ থেকে কিন্তু আসতে আরম্ভ করেছে। কারণ আমরা শুধু কলকাতা বলবো নি, সমস্ত আমাদের সব পুরো দেশ থেকেই কিন্তু আমাদের এখানে খদ্দের আসতে আরম্ভ করেছে। তারপরে আমরা এই যে ঘরগুলো আমরা বানাচ্ছি অ্যাকচুয়াল গ্রামের মতন ঘর। আমরা কলকাতার যেসব বড় বড় হোটেল সিস্টেম কিন্তু আমরা বানাইনি। আমরা মাটি দিয়ে ম্যাক্সিমাম ঘর মাটি দিয়ে তৈরি করছি, এবং মাটির সঙ্গে কাঠ এবং মাটি এবং খড় তিনটে জিনিসকে আমরা এখানে আমরা তুলে ধরেছি। এবং আমরা চেষ্টা করছি যে আমরা এই বনলতাকে গোটা রাজ্য ছেড়ে ইন্ডিয়াতে আমাদের মানে গোটা আমাদের ভারতবর্ষে জুড়ে যেন এটা মডেলিং তৈরি হয়। এখানে প্রচুর লোক আমাদের এখানে যারা কাজ করে এরকম 200-500 যেন এরকম রিসোর্ট হয়, সমস্ত লোক যেন এই রিসোর্টে কাজ পায় এবং খাবার দাবার যেন ভালো করে করে, এবং আমাদের যারা সব আসছে তারা যেন খুশি হয়ে যেতে পারে খাবার দাবার খেয়ে। এবং রাত্রে থেকে আমরা যেসব আমরা বিছানাপত্র করেছি সবই কিন্তু আমাদের সব কাপড়ের তৈরি, এবং আমাদের লোকাল তুলো দিয়ে শিমুল তুলো দিয়ে আমরা বিছানা তৈরি করেছি। সেই বিছানা ডেলি পরিষ্কার করে নিজেদের ঘরের লোক নিজেদের সার্পের গুঁড়ি দিয়ে আমরা তৈরি করি। অরিজিনাল মানে যাকে বলে একবারে বাঁকুড়ার লাল মাটির দেশ। এবং যারা আসে তারা প্রত্যেকেই এখানে খুঁজে খুঁজে কোথায় বনলতা আছে, কোথায় রিসোর্ট আছে, আরও জঙ্গলের ভিতরে আরও রিসোর্ট আছে। সবারই কিন্তু রিসোর্টে বাইরের থেকে লোক আমাদের এখানকে আসে। এবং জয়রামবাটি যে মায়ের মন্দির, ওই মায়ের মন্দির মায়ের প্রণাম করে বিষ্ণুপুর মায়ের যখন বিষ্ণুপুর মন্দিরে যায় এখানে 1 কাপ চা খেয়ে যায়, এবং একবার এখানে 10 মিনিট রেস্ট হলেও নিয়ে যায়। আমরা এইটাই চাইছি। আর আমাদের যে এই যে আমরা বহু কষ্ট করে করেছি, এরকম সবাই করুক, আরও মানুষ কাজ পাক। আর এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আর আলুর যে কথাটা বলছি, আলু তো আমি অনেক দিন ব্যবসা করেছি। আজকে 62 বছর আমার বয়স হলো। আমি 17 বছর থেকে এই আলুর লাইনে আছি, 17-18 বছর থেকে আলুর লাইনে আছি। আলু যে এই যে আলু ধরুন এই সামনে বছর গত বছর অনেক মানুষ মার খেয়ে গেল। কারণ কি, আমার এগু প্রোডাকশানটা দেখতে হবে। আমাদের ইউপি, পাঞ্জাব, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা যেসব আমাদের এখন আলু চাষ, আগে তো এত চাষ হতো নি। আমরা যখন আলু ব্যবসা বড় করে করেছি তখন চাষ কিন্তু অনেক জায়গা থেকে কম চাষ হতো। এখন বিভিন্ন জায়গায় যেমন আমাদের ইউপিতে আখ চাষ প্রচুর হতো, গম চাষ প্রচুর হতো। এখন কিন্তু ওরাও কিন্তু এই বিগত 2-3 বছর ধরে আলুটা প্রচুর চাষ করে ফেলছে। এবং সবচেয়ে একটা বড় জিনিস, এই স্টোর মালিক যারা আছে বা স্টোর মালিক যারা স্টোর করেছে, এই বিগত 5 বছর আর স্টোর করেনি। কারণ যে আগে যে স্টোর মালিকদের স্টোরে লাভ ছিল না, এখন লাভের অংশটা কমে গেছে। কারণ প্রচুর স্টোর হয়ে গেছে। ইউপিতেও প্রচুর ছোটো ছোটো স্টোর হয়েছে, পাঞ্জাবেও ছোটো ছোটো স্টোর হয়েছে, আর এই আমাদের পশ্চিমবাংলাতেও প্রচুর স্টোর হয়ে গেছে। তার ফলে স্টোর মালিকরাও মার খাচ্ছে, স্টোর চালাতে পারছেন। মানে ওদের যে লাভ হওয়ার কথা সেই তুলনায় লাভটা কিন্তু কমে গেছে। আর আমাদেরও যারা চাষি তারা কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়ছে। এই বছর যে বৃষ্টিটা হলো আলু লাগাবার পরে, এই বৃষ্টিটা হওয়ার কথা থাকেনি, প্রাকৃতিক বিপদ তো দিয়ে জল হয়ে যাওয়ার পরেতে প্রচুর চাষি উদ্বিগ্ন হয়ে পড়লো। উদ্বিগ্ন হয়ে যেয়ে বললো আমাদের আলু সব পচে যাবে করে। রাতারাতি 1200 টাকা যে বীজের দাম, সেই বীজ কিন্তু 3600-3700 হয়ে গেল। এই চাষি খুব চিন্তায় পড়ে গেল। বীজ কিন্তু কিছু চাষি কিনে ফেললো। তার ফলে দেখা যাচ্ছে যে আলু কিন্তু পচেনি, হয়তো 10% কি 15% কিছু কিছু আলু পচেছে। আর কিছু কিন্তু নিচু এলাকায় যেগুলো জল বয়ে গেছে সেগুলো একটু বেশি পচেছে। ওটা হতেই পারে, ওর জন্য অত উদ্বিগ্ন হবার কিছু নাই। আমরা চাইছি যে আমাদের যে চাষি আমরা যারা সবটাই আলু চাষ করে দিচ্ছি। এবারে রাত্রে দিনে ঘুম নাই। আমরা তো কিছু চাইবো যে আমরা বিভিন্ন ক্যাটাগরির চাষ করি। যেমন আমি সবজিটা অনেক এখন পরিমাণে আমাদের রিসোর্টে লাগে, সব সবজিই লাগে। আর আদা থেকে রসুন থেকে পেঁয়াজ থেকে কফি, বেগুন, সমস্ত সবজি কিন্তু আমাদের রিসোর্টে লাগে। আমরা কিন্তু সব সবজির সঙ্গেও যুক্ত আছি, আলুর সঙ্গেও যুক্ত আছি। যেমন আমার এখন এই বছর ফুলকপি আর বাঁধাকপির চাষ কিন্তু চাষি খুব কমই ফেলেছে, বেগুনের চাষ কিন্তু খুব কমই ফেলেছে। তার লেগে এই বছর কিন্তু আমাদের যেমন পটল আজকের দিনে 40 টাকা, যেমন বাঁধাকপি আজকের দিনে 18 টাকা,
আর ফুলকপির দাম 22-23 টাকা, প্রত্যেকটা সবজির দাম কিন্তু উঁচু দিকে চলে যাচ্ছে। আজকে এই অঘ্রাণ মাস এই পৌষ মাস, আজকে পৌষ মাস হয়ে গেল, আজকে সবজির দাম আরও ডাউন হওয়া উচিত ছিল। চাষি কিন্তু খুব কম লাগিয়ে ফেলেছে। কম লাগানোর ফলে চাষির উৎপাদন কম হয়েছে। উৎপাদন কম হওয়ার ফলে চাষি দুটো পয়সা পাচ্ছে, কিন্তু ওইটা আরেকটু বেশি লাগালে আমাদের সুবিধা হতো, আরও ফলনটা বেশি পেত। চাষি কম লাগিয়েছে বা হয়নি, সেই ফলে ওটা কমে গেছে। কত সালে স্যার আপনাদের এই বনলতা রিসর্টের জন্ম হয়েছে? ওই আপনার 2000 সালে ধরুন, আমরা প্রথম স্টার্ট করেছিলাম 2000 সালে। এই রিসর্ট 2000 সাল থেকে আজকে 23 মানে 23 বছর রানিং রয়েছে। তো স্যার, আপনি তো দীর্ঘদিন আলু ব্যবসার সাথে যুক্ত, বহু মানুষ লস খেয়ে দেখা যায় আলু ব্যবসা থেকে হারিয়ে যায়। তো মোটামুটি কিভাবে ব্যবসা করলে খারাপ বাজারেও ব্যবসায় টিকে থাকা যায়? আমি বলছি, আমি বিগত অনেক দিন ব্যবসা করেছি। তো আজকে ধরুন আমার 500 গাড়ি রাখার ক্ষমতা আছে, ঠিক আছে, 500 গাড়ি আলু রাখলুম। আমি 500 গাড়ি আলুটা আমি দেখে নেবো যে আমার ইউপি কতটা আলু স্টোর লোড হলো, পাঞ্জাব কতটা হলো, আমার বিহার কতটা হলো, ঝাড়খণ্ড কতটা হলো। সেই তুলনায় আমাকে তো 500 গাড়ি আলুটা কিছু কিছু করে ছেড়ে যেতেই হবে। আমি লাস্ট মোমেন্টে আমি হয়তো 20 গাড়ি রাখলুম। এটা 20 গাড়ি রাখার বেশি রাখা উচিত নয়, কারণ লাস্টের দিকে বাজারটা মানে কি ওয়েদার যে কি কোন দিকে যাবে সেই কিন্তু ওটা রিক্সে কোনো মানুষকে যাওয়া উচিত নয়। আর 500 গাড়ি যার ক্ষমতা রাখার, তাই কিন্তু 200 গাড়ি রাখতে হবে, কারণ মানুষ তার খাবার দরকার কতটুকু। আমার একটা ফ্যামিলির, আমার ছেলে মেয়ে, আমার বৌমা, আমার লাতি, আমার 4 জন, আমার মাসে 20,000 টাকা 30,000 টাকা হলেই হয়ে যায়। তাহলে আমি এতটা রিক্স যাওয়া আমার উচিত নয়। আমার যদি 100 গাড়ি ক্ষমতা, আমি 50 গাড়ি ক্ষমতা, তার 20 গাড়ি ক্ষমতা, 10 গাড়ি কাজ ক্ষমতা, 2 গাড়ি, এইটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এবারে যারা চাষি আছে তারা 10 গাড়ি রেখে দিচ্ছে আলুটা, দিয়ে একবার শেষকালে বিচ্ছে, তারাও কিন্তু সুসাইড করে ফেলছে বা ধৈর্য রাখতে পারছে না। আমাদের রাখা উচিত, চাষিরও 50% আলু বেচে দেওয়া উচিত, আর 50% আলুটাকে স্টোরজাত করে তিনবারে বিক্রি করা উচিত। আমরা কেউ কিন্তু দেখতে পাচ্ছি না এই বছর এই যে এখন একটা মাঝে আলুর গ্যাপিং আছে, এটা কেউ ধরতে পারছে না। আমাদের যে একটা প্রচণ্ড প্রায় 6 মাস বৃষ্টি হয়নি, তারপরে আলু কিন্তু অনেক জায়গায় লাগাতে পারেনি। বিহার, ঝাড়খণ্ড, আমাদের ইউপি অনেক কিন্তু আলু লাগানো কম আছে, কেউ বুঝতে পারছে না। ওরা যে জ্যাঠো আলুটা লাগিয়েছিল সেটা কিন্তু এখন বেরোচ্ছে, তার ফলে আমাদের আলুর দামটা একবারে বাজারটা কমে যাচ্ছে। বিকল্প চাষ হিসেবে স্যার কি রকম চাষ করতে? বিকল্প চাষ হিসেবে আমাদের যেমন রসুন, আমাদের এখানে রসুনটা কিন্তু হয় না, কুসুমটা কিন্তু খুব ভালো হয়। কুসুমের কিন্তু প্রচুর দাম। আজকে 1 কেজি মৌরির দাম 350 থেকে 400 টাকা। তাহলে আমরা মৌরি চাষ কেন আমরা করবো নি, কুসুম চাষ কেন করবো নি? কুসুম এখন নতুন ওষুধ বেরিয়ে গেছে, পাখি আসবে নি। কুসুমটাতে যদি আমরা ওষুধ দিয়ে দিই না, আর পাখি কিন্তু আসেনি, আমরা কিন্তু ওটা যাচ্ছি নি।